দর্শক, হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। আজ আমরা কথা বলবো নেট মিটারিং পলিসি সরকার সহজ করতে যাচ্ছে। নেট মিটারিংটা হচ্ছে আসলে যারা মূলত সোলার ইউজ করেন, সেই সোলার ইউজের পরে তার যে উদ্বৃত্ত বিদ্যুৎ থেকে যায় সেটিকে ন্যাশনাল গ্রিডে যে দেওয়া হয় সেটিকে নেট মিটারিং বলে। এই বিষয়ে এতদিন যে পলিসি সরকারের ছিল সেটি কিছুটা সহজ করতে যাচ্ছে। এই বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে আজকে। প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব জসিমউদ্দিন। আমরা আজকে তার কাছ থেকে বিষয়ে আরও বিস্তারিত শুনবো। জসিম ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে নেট মিটারিং বিষয়টা সরকার কি ধরনের পলিসি নিতে যাচ্ছে, কিছু সহজ করতে যাচ্ছে আপনি যেটা বললেন, এতদিন কি ছিল, কি আসছে আসলে? নেট মিটারিং যে পলিসিটা হচ্ছে, এটা অ্যামেন্ডমেন্টের যে প্রক্রিয়া চলছে মোটামুটি ফাইনাল হয়ে গেছে। আমরা এই সংশ্লিষ্ট যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদের অনেকের সাথে কথা বলছি। আমরা যেটা জানলাম, মোটা দাগে 4-5টা জায়গায় চেঞ্জেস আসছে। প্রথমত হলো, এতদিনের যে নেট মিটারিংয়ের যে পলিসি আছে সেখানে কোনো হাউস হোল্ড বা কোনো ইন্ডাস্ট্রি যেই পরিমাণ সৌর বিদ্যুৎ উৎপাদন করে তার 70% পর্যন্ত সে ন্যাশনাল গ্রিডে দিতে পারতো। মানে হলো তার 30% বিদ্যুৎ নিজে ব্যবহার করতো অথবা স্টোরেজ করে রাখতে হতো। তো সাধারণত অফ ডেতে তাকে স্টোরেজ করার প্রয়োজন হতো। স্টোরেজ করতে গেলে আপনি জানেন যে ব্যাটারির জন্য বিনিয়োগ করতে হয়। এটা একটা বড় বিনিয়োগ, এবং প্রতি 3 বছর, 2.5 বছর, 3 বছর পর পর এখানে নতুন বিনিয়োগ করতে হয়। তো এই এখন যেহেতু শতভাগ উন্মুক্ত করে দিচ্ছে, মানে আপনি যাই কনজিউম করুন না কেন, আপনি পুরোটাই চাইলে পুরোটাই আপনি ন্যাশনাল গ্রিডে দিতে পারবেন। এটা একটা বড় ধরনের রিলিফ। এখন এইখানে যেহেতু এই জায়গার বিনিয়োগটা কমে যাচ্ছে, তাহলে মানে যারা এটার সাথে জড়িত এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন, তারা মনে করছেন যে এতে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। অর্থাৎ ওনার যদি প্রয়োজন না হয়, উনি চাইলে পুরোটাই ন্যাশনাল গ্রিডে দিয়ে দিতে পারবেন। পুরোটাই ন্যাশনাল গ্রিডে, মানে এক একটা হাউস হোল্ড, এক একটা ছাদ, এক একটা ছোট ছোট পাওয়ার প্ল্যান্ট হিসেবে এখন ব্যবহৃত হতে পারবে। দ্বিতীয় হলো, এখানে আরেকটা হলো যে এতদিনে হলো যে এখানে আরেকটা বার ছিল। সেই বারটা হলো, যেই ট্রান্সফরমারের অধীনে এই হাউস হোল্ড বা সোলারগুলি থাকবে, সেখানে হলো সর্বোচ্চ 70% পর্যন্ত আপনি সোলার ন্যাশনাল গ্রিডে দিতে পারতেন। এখন সেটা থ্রেশহোল্ডটা বাড়িয়ে 80% করা হচ্ছে। মানে আরো 10% বাড়ানো হচ্ছে, ইজি হচ্ছে এটা। তো এই যে সরকার ইজি করতে যাচ্ছে, এখন এতদিন কেন কঠিন ছিল, এখন কেন ইজি করতে যাচ্ছে? আচ্ছা, আপনি জানেন যে যখনই কোনো পলিসি করা হয়, পলিসির কিছু ট্রায়ালের মধ্য দিয়ে যায় বা স্টেক হোল্ডারদের ফিডব্যাক আসে, আস্তে আস্তে আরেকটু মডিফাইড করা হয়। তো এটা আমরা সেদিকে যাচ্ছি। যেটা হলো, যাদের সাথে কথা বলে তারা মনে করছেন যে এটা হলে বিজনেসের এবং ইন্ডিভিজুয়ালের জন্য আরও সহজ হবে। আর এই নেট মিটারিংয়ের আরেকটা বিষয় হলো, এখানে বড় বিনিয়োগ লাগে। মানে সোলারের যে বিনিয়োগ লাগে, এটার রিটার্ন পিরিয়ড সাধারণ ইন্ডাস্ট্রির বিনিয়োগের চেয়ে একটু লম্বা হয়। সাধারণত সোলারের একটা সোলারের প্যানেলের আয়ুষ্কাল ধরা হয় 15 থেকে 20 বছর। এবং আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলছি, যেটা ওনারা বললেন যে যদি একটা গার্মেন্টসে বিনিয়োগ করে, এটা 2.5 থেকে 3 বছরে ব্রেক ইভেন কস্টে আসা যায়। কিন্তু এটা মানে পুঁজি উঠে আসে। এইখানে এটার ক্ষেত্রে এটা দ্বিগুণ হয়ে যায়, মানে মিনিমাম 4 বছর থেকে 6 বছর। তার মানে এখানে যারা বিনিয়োগ করবে তাদের পুঁজিটা অন্য অনেক বিনিয়োগের তুলনায় দ্রুত উঠে আসবে না, এটাই কি বোঝাইতে চাচ্ছে? অন্য জায়গায় বিনিয়োগের তুলনায় দ্বিগুণ সময় লাগবে, তবে পেব্যাক টাইমটা অনেক লম্বা হয়। সাধারণত অন্য ইন্ডাস্ট্রির মেশিনের যে হয়, রিপ্লেসমেন্ট করতে হয় 3 বছর 5 বছর পরে। ধরেন টেক্সটাইল বা গার্মেন্টসে ধরেন কোনো মেশিন হলো 3 বছর 5 বছর পরে তার আয়ু পুরিয়ে যায়। যদি চাইনিজ মেশিন হয় 3 থেকে 3.5 বছর, যদি ইউরোপিয়ান মেশিন হয় 5-10 বছর হয়। কিন্তু সোলারের ক্ষেত্রে এটা 20 বছর পর্যন্ত আপনাকে সে সার্ভিস দিয়ে যাবে। হয়তো তার এফিসিয়েন্সি কিছুটা কমবে, বাট মেনটেন্যান্স করলে এটা 20 বছর পর্যন্ত আপনি সার্ভিস পাবেন। এটা একটা দীর্ঘ সময় ধরে আপনি রিটার্ন পাবেন এই জায়গা থেকে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, আগে হলো যাদের হলো মানে 3 পেজ বলা হয়, বিশেষ করে ইন্ডাস্ট্রিজ লাইনগুলিকে নেট মিটারিংয়ের আওতায় নিতে পারত। সেটা বাংলাদেশে ধরেন 1000-এর বেশি, আমি যদি ভুল না করি 1000 মেগাওয়াট হলো সোলার সোলার থেকে আসে। এখানে 112 মেগাওয়াট আসে হলো নেট মিটারিং থেকে। ধরেন 2,500-এর মতো সোলার কানেকশন আছে। তো এই এখন যেটা হচ্ছে, ইন্ডিভিজুয়াল যেটা ধরেন যার বাসায় 220 ভোল্টের একটা ইলেকট্রিসিটি লাইন আছে, তিনিও এটার আওতায় আসতে পারবেন।
মানে একেবারে হাউস হোল্ড আসতে হবে। আগে যেটা 3 ফেজের লাইন লাগতো এখন সিঙ্গেল ফেজ কেও এটা। অর্থাৎ সহজভাবে আগে যে একটু বড় আকারের যাদের ইলেকট্রিসিটি যারা উৎপাদন করতেন কেবল তারাই এখানে দিতে পারতেন নেট মিটারিং এ, এখন এটি একেবারে সবার জন্য উন্মুক্ত, একেবারে সবার জন্য, এবং উনি যে কোনো পরিমাণ দিতে পারবেন। যে তার কোনো মানে পরিমাণ। বিষয়টাকে অনেকটা ইজি করে দেওয়া হচ্ছে। আরো ইজি করছে যে আগে হলো পোস্টপেড লাইন যাদের ছিল তারাই পারতো, প্রিপেড ওলারা পারতো না, এখন প্রিপেড কেও মুক্ত করে দিচ্ছে। এর ফলে আমাদের ন্যাশনাল গ্রিডে এখন আপনি বললেন যে 1000 মেগাওয়াটের মতো আসে সোলার থেকে, নেট মিটারিং থেকে আরো 120 বা 30 মেগাওয়াটের মতো। এটি ইন ফিউচারে ধরেন আগামী 2 বছর 3 বছর এখানে যদি আরো বাড়ে, এই পসিবিলিটি কেমন বাড়তে পারে? আচ্ছা, বাংলাদেশে সোলারের যে পোটেনশিয়াল ইটকলের একটা গবেষণা দেখাচ্ছে এটা 5000 মেগাওয়াট পর্যন্ত এটা হতে পারে। মানে এক্সিস্টিং আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি তার 1/3 এখান থেকে আসতে পারে। অর্থাৎ আমাদের এখন টোটাল বিদ্যুতের চাহিদা কেমন? আমরা বিদ্যুতের চাহিদা এখন মানে এই সামারের এটা আমি বলতে পারবো না, আমাদের ইনস্টল ক্যাপাসিটি প্রায় 26,000 মেগাওয়াট, আমরা 13,000 মেগাওয়াট। ডেফিনেটলি আমাদের ধরেন আগামী 5 বছরে এটা চাহিদাও বাড়বে। আমাদের 30,000 মেগাওয়াটের একটা প্রজেকশন আছে। তার মানে এইখান থেকে আমাদের একটা ভালো পসিবিলিটি আছে। এবং এই সোলারে আমার যেতে হবে কি কারণে, আমরা সরকারের একটা টার্গেট আছে রিনিউয়েবলের, যে 41 সালের মধ্যে তার 40% রিনিউয়েবলে যাওয়ার। এবং শুধু বাংলাদেশ সরকার না, আপনি জানেন যে আমাদের বৈশ্বিক যে পার্টনার যারা আছে তাদের, বিশেষ করে আমরা যাদের সাথে ব্যবসা করি ইউরোপিয়ান ইউনিয়নের, তাদের কিছু নতুন ল আসতেছে, ডিউ ডিলিজেন্স অ্যাক্ট, তারপর গ্রিন ডিল, তাদের কার্বন ইমিশনের যে টার্গেট আছে বিভিন্ন কোম্পানি অলরেডি সেট করে ফেলছে, কেউ 30-এ, কেউ 40-এ, কেউ 50-এ নেট জিরোতে যেতে চায়। তো এই ওদের সাথে কার্বন নেট জিরো যেতে হলে মানে তার সাপ্লাই চেনে সে কোথাও কার্বন ইমিশন করবে না, আইদার যেটা করবে সেটা সে অফসেট করবে। তো আমাদেরকে সাপ্লাই চেনে থাকতে হলে আমাদেরকে সেটা করতে হবে। তো এই বাংলাদেশে এটা করার কারণে এখন বৈশ্বিক পার্টনাররা একদিকে আস্থা পাবে, অন্যদিকে যারা এইখানে নতুন করে ব্যবসা করতে আসতে চায়, যদি টোটাল এনার্জির মাঝে এই মুহূর্তে আমরা প্রায় 5% মধ্যে আমরা রিনিউয়েবল থেকে পাই। মানে রিনিউয়েবলের মধ্যে সেখানে উইন্ড আছে, সেখানে হলো সোলার আছে। তো এটা সহ যদি এটা হয় এটা আরো একটু বাড়বে। যদি আমরা ওই টার্গেট ফুলফিল করতে পারি তাহলে অনেক বৈশ্বিক প্রতিষ্ঠানও এখানে বিনিয়োগ করতে আসবে। এই যে রিনিউয়েবল এনার্জির কথা বলি, মূলত সোলার অথবা যেই আপনি উইন্ড ইলেকট্রিসিটির কথা বললেন, যদিও এটি খুবই কম এখন বাংলাদেশে, এটির আসলে মানে চ্যালেঞ্জটা কি? কেন খুব বেশি বিনিয়োগ আসছে না? এটা নিয়ে বহু কথা হচ্ছে, কিন্তু বিনিয়োগ আসছে না। নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, এখানে বড় চ্যালেঞ্জ হলো যে শুরুতে আপনাকে যেটা বললাম, এখানে বিনিয়োগের পরিমাণটা একটু বেশি লাগে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাংলাদেশে সোলারে 3 ধরনের বিনিয়োগ হয়। একটা হলো ওপেক্স, আর একটা ক্যাপেক্স, আর একটা হলো ক্যাপিটাল লিজিং। একটা মডেল হলো আমি নিজেই বিনিয়োগ করব, আর একটা হলো আমার ছাদে আরেকজন, ক্যাপেক্সটা হলো আমার ছাদে আরেকজন বিনিয়োগ করবে, আর একটা হলো ক্যাপিটাল লিজিং। এই 3টা পদ্ধতিতে হয়। যেহেতু এটা পেব্যাক পিরিয়ডটা একটু লম্বা হয়, ব্রেক ইভেন কস্টে আসাটা একটু লম্বা সময় লাগে, এই কারণে হলো একটু মানে অনেকে আগ্রহী হয় না। সাধারণত অন্য জায়গায় বিনিয়োগ করলে সে দ্রুত তার পুঁজিটা উঠে নিয়ে আসতে পারে, যেটা আপনি একটু আগে বলেছিলেন। আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের হাতির প্রেজেন্স টিবিএস ইনসাইটে। আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।